সার্জারি সম্পর্কে একটা কথা বলি। যেহেতু আমার মানসিক প্রস্তুতি ছিল না, আমি নামটা তোমাদের সামনে এই মুহূর্তে বলতে পারবো না, নামটা আমি পরে আর একটা সময় সুযোগ করে বলবো, শুধু নিশ্চিত দেবো। এটা সম্ভবত লেবানন। ওখানে গত কয়েকদিন আগে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসকের সম্মান দেওয়া হয়েছে। তিনি কোনোদিন বিদ্যালয়ে কোনোদিন লেখাপড়া করেন, যে লোক কোনোদিন লেখাপড়া করে নাই সে হলো পৃথিবীর সেরা চিকিৎসকের সম্মাননা প্রাপ্ত। এবং কোথায়? প্রায় 200 ইয়ার্স একটা মেডিকেল কলেজ হসপিটাল এর পক্ষ থেকে। এবং ওনাকে ডাক্তার বলার পাশাপাশি স্যার একটা শব্দ, আমাদের এই উপমহাদেশে স্যার শব্দটা কিন্তু ছিল কি ছিল? হুজুর। একে অপরকে সম্মান করে হুজুর। যখন পারস্য সাম্রাজ্য দ্বারা আমরা শাসিত ছিলাম, তারা চেয়েছিল আরবি ভাষাকে আমাদের অফিসিয়াল ভাষা করতে, সেই থেকে হুজুর। তারপরে কি হয়েছে? আমরা পণ্ডিত বলতাম। মুঘল সাম্রাজ্যের আমলে এসে পণ্ডিত শব্দটা তৈরি হয়েছে, যে একটু লেখাপড়া যাবে, যে একটু কলম কলম ধরতে যাবে, সে হলো পণ্ডিত। এখনো বলে এই পণ্ডিতই করেছে, কারণ একটু বেশি যে কাজটা তাকে এটা। তারপরে মাস্টার। এইভাবে আস্তে আস্তে ব্রিটিশ শাসন আমলে এসে স্যার শব্দটি তৈরি হয়েছে। এটা তোমরা জেনে রাখো, স্যার শব্দটা ব্রিটিশদের হাত ধরে। এবং সাহেব, সাহেব কিন্তু ব্রিটিশদের একটা উপাধি ছিল। তো এই ব্রিটিশদের হাত থেকে স্যার, কিন্তু ইংল্যান্ডে দেখেছি, সেখানে কিছুদিন ছিলাম আমি, সেখানে নামই স্যার, মানে একজনের নাম স্যার প্রমুখ, স্যার প্রমুখ, স্যার প্রমুখ। দেখা যাচ্ছে সে ভ্যান চালাচ্ছে, তার নাম স্যার, আসলে তার নামটাই। আর স্যার কিন্তু একটা উপাধি। যেমন আমাদের দেশে সর্বশেষ একজন স্যার উপাধি পেয়েছে, বলতে পারলাম কি না? স্যার ফজলে হাসান আবেদ, ব্রাক আছে না, ব্রাকের প্রতিষ্ঠান ফজলে হাসান আবেদ, উনি ইন্ডিয়ান কর্তৃপক্ষের নিকট থেকে স্যার উপাধি লাভ করেছে। তো ওনাকে স্যার উপাধি দেওয়া হয়েছে। যে ডাক্তারের কথা বললাম, যে লেখাপড়া করেনি সে কি করে ডাক্তার? স্যার কথা বাদে দিলাম, কি করে সে ডাক্তার হয়? সেই লোকটা ওই মেডিকেল কলেজ হসপিটালে মালির চাকরি নিয়েছে, ঘাস কাটে, ঘাস পরিষ্কার করে। একদিন ওই কলেজের যিনি সার্জারি বিভাগের প্রধান, তিনি অপারেশন করতে আসছে। ওখানে তোমার ভেটেরিনারি বুঝো, ভেটেরিনারি তোমরা করে বুঝো, নার্স মানে ডাক্তারের থেকে বেশি জ্ঞানী, নার্স মানে ডাক্তারের থেকে বেশি জ্ঞানী। ডাক্তার চিকিৎসা দেবে, প্রেসক্রিপশন লিখে চলে যাবে, আর একটা পাগলকে ছেড়ে দিয়ে যাবে তোমার হাতে। তোমাদের হাতে কি করবে? একটা পাগল মানসিক রোগীকে আমরা কি বলি? পাগল। তো ধরে নাও, বুঝার জন্য শব্দটা বললাম, পাগল। পাগল শব্দটা নেগেটিভ শব্দটা, কোনো অসম্মান করে বলছি না। একজন পাগল রোগীকে, মানসিক রোগীকে একটা প্রেসক্রিপশন দিয়ে তোমার হাতে দিয়ে বললো, রোজিনা তো ঠিক আছে, রজনী, ওরা সারা জীবন রোজি নেই, রজনী ওকে তুমি টেক কেয়ার করো, মিনু ওকে তুমি টেক কেয়ার করো, মাসুম কিন্তু তোমার কি নাম? সারোয়ার, ওকে টেক কেয়ার করো। তোমাকে এই পাগলকে লালন করতে হবে, সেবা দিতে হবে, সুস্থ থাকতে নাম দিতে হবে, ওই প্রেসক্রিপশন ওষুধ খাওয়াতে হবে। এই জন্য চিকিৎসকের থেকে বেশি জ্ঞান দিতে হবে কাকে? নার্সকে। নার্স রাষ্ট্রপতির সেবা দেয়, নার্স প্রধানমন্ত্রীর সেবা দেয়, নার্স পাগলের সেবা দেয়, ওই ছাগলের সেবা দেয়, তাই না? ছাগলের সেবা দেয় কই? নার্সকে তো ছাগলের সেবা দিতে। ভেটেরিনারি, ভেটেরিনারি হসপিটাল হলো পশু পাখিদের জন্য চিকিৎসা। আমাদের দেশে ভেটেরিনারি হসপিটাল আছে কয়েকটা। এবং তোমরা কি জানো আমাদের দেশে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় আছে? জানো না? এই জন্য অনেক বেশি জ্ঞান অর্জন করতে হয়, সারাদিন জ্ঞান অর্জন করে। আমাদের বাংলাদেশে only one university for veterinary science, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি, 2005 সালে প্রতিষ্ঠা। অসাধারণ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা সরকারি, খুবই সুন্দর। এই বিশ্ববিদ্যালয়ের আওতায় একটা হসপিটাল আছে, যেটা প্রাণীদের চিকিৎসা করা হয়। তো একটা সময়ে
জেনারেল হসপিটালের সাথে ভেটেরিনারি চিকিৎসা ছিল, পশু পাখিদের অপারেশন। কেন বলছি? ছাগলের জন্য নার্স আছে। ওই পশু পাখিদেরকে তোমরা দেখলে অবাক হবে, আমি ফিজিক্যালি দেখেছি। আলট্রাসোনোগ্রাম করে না মানুষের। আমি একবার দেখলাম যে একটা বিড়ালের আলট্রাসোনোগ্রাম। এই আসো, কেমন আছো? মাসুম, কাউসার, তোমার ফেস তো মনে আছে? তোমার সিট বসো। তুমি যেমন ছোট থাকো, তোমার ব্যাগটাও ছোট। আমি ভেবেছিলাম যে ওদের হয়তো ছোট ভাইদের কারো ব্যাগ দেখেছি। এই যে তোমাকে নিয়ে একটু ওদেরকে হাসাবো, এটাই তোমার কাজ। তোমাদের ছোট বলছি কত মনে হয়। শোনো, ওখানে আমি দেখেছি বিড়াল, কুকুর, এগুলো কি বলা হয়? কি বলা হয়? অ্যানিমেল তো বিড়াল, ছাগল। বিড়াল, কুকুর, গরু, ছাগল এগুলো ফ্যাট অ্যানিমেল, পোষা প্রাণী, মুরগি, মোরগ, পোষা প্রাণী। তো বাঘ কিন্তু পোষা প্রাণী। একটা বিড়ালকে সহায় রাখছে আলট্রাসোনোগ্রাম হচ্ছে মানুষের মতো। আলট্রাসোনোগ্রামে ফাইন্ড আউট হলো তার পাকস্থলীতে একটা বিষক্রিয়া আছে। তো ডাক্তার আমার সামনে, আমি ফিজিক্যালি সেখানে বুঝতেছিলাম, আমাকে উনি বলতেছে, না সরি, ওই যিনি নিয়ে আসছে প্যাটেনিমেন্টটা, আমাকে বলতেছে ওকে কি খাওয়া, ওকে হাই ভিটামিন কোনো কিছু খাওয়া। বললো আমি কালকে তাকে আঙ্গুর ফল খাওয়াচ্ছি। বিড়াল কিন্তু আঙ্গুর ফল হজম করতে পারে, বিড়ালের পাকস্থলী আঙ্গুর ফল হজম করতে পারে, প্রচুর গ্যাস হয়েছে। ওখানে ট্রিটমেন্ট দিল, শেষ হয়ে আমাকে পরের রুমে নিয়ে গেল। সেখানে একটা ঘোড়ার অপারেশন হয়েছে। ঘোড়া সে খাবারের সময় একটা প্যারাক খেয়ে গেছে, খাবারের সময় তার পাকস্থলীতে ওটা ছিদ্র হয়ে গেছে, অপারেশন করে বের হয়ে গেছে। আমি নিজের চোখে পাটি করতাম, ঠিক সেই মানুষ। ওখান থেকে তাকে আইসিইউতে নিয়ে গেছে, তার জ্ঞান ফেরার পরে তাকে ক্যাবিনে দিয়েছে। ক্যাবিন মানে বিছনা, ক্যাবিন একটা ঘোড়া তো আর রিসপেক্ট পাবে না। পরিপূর্ণ মানুষের যেমন চিকিৎসা, প্যাট অ্যানিমেল হসপিটালেও একই রকম চিকিৎসা। ওদেরকে যে টেক কেয়ার করে তারাও কিন্তু নার্স, এনিমেল সায়েন্সের নার্স। ছাগলের নার্স আছে, পাগলের নার্স আছে। তোমরা পাগল, তোমরা অন্য মানুষ, শিশু, বয়স্ক, বৃদ্ধ, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, বারাক ওবামা, ডক্টর মোহাম্মদ ইউনুস, এমন বহু মানুষের সেবা করতে তোমরা দিতে। সেজন্য তোমাদেরকে হতে হবে কি হতে হবে? বহুমাত্রিক জ্ঞানে অধিক, ডাক্তারের থেকে বেশি জ্ঞান। তা নাহলে তো তুমি ওই রোগীকে সুস্থ রাখতে পারো। কোথায় থেকে কোথায় চলে গেলাম? সবার কোথা থেকে কোথায় চলে গেলাম? ভেটেরিনারি। বসো, ভেটেরিনারি থেকে এদিকে চলে আসলাম। ওই হসপিটালটাতে কোথায়? চট্টগ্রাম। আমরা যেখানে ছিলাম, যে পৃথিবীর সেরা ডাক্তারের সম্মান যাকে দেওয়া হলো, ওই মেডিকেল কলেজ হসপিটালে যে অপারেশন থিয়েটারটা, সেখানে মানুষের জন্য যেমন অপারেশন থিয়েটার আছে, অ্যাজ এ সেই পাশাপাশি ওই ভেটেরিনারি, যে কথা থেকে ওখানে ভেটেরিনারি মানে প্যাট অ্যানিমেলের জন্য অপারেশন থিয়েটার আছে। এখন ভেটেরিনারি সায়েন্স আলাদা হয়েছে। এখন যারা হার্টের রোগী ডাক্তার আলাদা হয়েছে, কার্ডিওলজিস্ট, ইউরোলজির ডাক্তার আলাদা হয়েছে, ইউরোলজিস্ট। একটা সময় সবাই কিন্তু জেনারেল সার্জন, সবাই কিছু জেনারেল সার্জন। একজন সার্জন চোখও কাটে, পেটও কাটে, নাকও কাটে, মুখও কাটে, সবই করে জেনারেল সার্জন। এটা ডিভাইডেড হয়েছে অনেক পর। তখন যিনি জেনারেল সার্জারিতে আছেন তিনি শিখেছেন প্রাণী। একজন লোকের একটা ঘোড়ার অপারেশন করবে, কোথায়? ঘোড়ার মাইগ্রেন, ঘাড়ের মধ্যে একটা প্রবলেম হয়েছে, ওটা ঘোড়াটা মাথা উঠাতে পারে। আমি পুরো হিস্ট্রিটা জার্নাল থেকে পড়ে তোমাদেরকে বলতেছি। তো এখন ঘোড়া কিন্তু খুব চটপট করে। ঘোড়ার মাথাকে চেপে ধরে রাখার জন্য একজন সবল শক্তিশালী লোকের দরকার। ডাক্তারের যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন সে কাঁপতেছে, সে পারতেছে না, সে ঘোড়া দেখেই শেষ, ধরবে কি, ভাবতেছে যে কাকে পায়। ওই মালি ছিল খুবই সবল, শক্তিশালী, বলিষ্ঠ। সে বললো যে ওকে ডেকে আনো। এইবারে মালিকে ডাকে, বললো যে ও ঘোড়াটাকে তুমি চেপে ধরে রাখতে পারবা? সরি, সে 8 ঘন্টা অপারেশন থিয়েটারে উইদাউট ব্রেক চেপে ধরে রাখছে ঘোড়ার মাথা, এবং সে তার শক্তি দিয়ে ঘোড়ার মাথাকে চেপে ধরে রাখার কারণে সেই দিন একটা সফল সার্জারি হয়েছে ঘোড়া।
কার হাতে? ওই সার্জনের। তারপর থেকে উনি খেয়াল করেছেন যে একে দিয়ে কাজ হবে, এর ধৈর্য আছে, সাহস আছে, শক্তি আছে। অপারেশন থিয়েটারে অনেক তোমরা এখনো পাও না, আমি প্রত্যাশা করবো যে তোমরাও যেন সেই সুযোগগুলো পাও। অপারেশন থিয়েটারে নার্সদেরকে অ্যালাউ করা হয়, আর ডাক্তারদের ইন্টারভিউ তো যায়, তারা তো দেখে। অনেক সময় হয় কি, যারা নতুন সে ডে বাই ডে একটু মানে নাড়াচাড়া, মারামারি বলবো না, একটু নাড়াচাড়ার পরে আস্তে কি হয়, সবল হয়, শক্তি অর্জন করে। তো ওই ভদ্রলোক আস্তে আস্তে ওই ডাক্তারি কি করতো, যে কোনো অপারেশন একটু ভেটেরিনারি অপারেশন, নট ফর ম্যান, তাকে পা ধরে রাখার জন্য, মাথা ধরে রাখার জন্য, এটা করতে করতে তিনি দেখলেন যে এর অনেক সাহস। এই টুলসের নাম মনে রাখে, এই সেলাইয়ের পদ্ধতি কত ইঞ্চি কাটা গেলে কয়টা সেলাই পড়বে, এটা সে মনে রাখে বা রাখতে পেরেছে। একসময় বললো যে তোমাকে আমি ওটি অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব দেবো, তুমি পারবা? তিনি বললেন যে আমি পারবো। ওটি অ্যাসিস্ট্যান্ট, অপারেশন থিয়েটারে অ্যাসিস্ট করা ডাক্তার, এই কিন্তু তার শুরু। এবার সে চলে গেল ভেটেরিনারি থেকে কোথায়, মানুষের অপারেশন, এই সব কিছুতে সে পাশে থাকে। সে দেখে কিভাবে সেলাই করে, কোন অংশটা কাটে, পিত্তের কোন জায়গায় এই স্টোন আছে সেটাকে কিভাবে কাটে। এভাবে দেখতে 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 শিখতে শিখতে সে অনেক দক্ষতা অর্জন করে। এরপরে সেখানে প্রতি ব্যাচে যারা ডাক্তারি পাশ করে ইন্টার্ন, এদেরকে হাতে কলমে শেখানো হয়। তোমরা কি হাতে কলমে কোনো প্র্যাকটিস দিয়েছ? কোন ইয়ারে আছে সবাই? ও মাত্র তো নবী, এখনো পতাকা উড়ে, আস্তে 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 কবি, এমন এগুলি তোমরা শিখতে পারো। ওখানে ইন্টারনেট অত যখন তাদেরকে কি করা হয়, ইন্টারনেটের আমাদের এখানকার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে মর্চুয়ারি আছে, তোমার মৃত লাশ কিন্তু শুধু আত্মা নয়, বডি, একদম ডেড বডি তোমরা দেখতে পাও না, এখনো দেখতে পাবো। আমি প্রথম দিন দেখে আমি একেবারে হতভম্ব হয়ে গেছি, মানে কিভাবে যে আমি স্থির ছিলাম জানি না। বারিন্দ মেডিকেল কলেজে ডেড বডি আসছে ফ্রিজিং করা, আমাকে এমনি সাহেব নিয়ে বলে যে ট্রেটা খোলেন, তো ওনাদের স্টেজ ট্রে খুললো, একদম একটা মানুষ শুয়ে আছে, মৃত লাশ, এরকম অনেক ডাক্তারদের নিয়ে করে সেলাই, যারা পরিধান করে না মরণমৃত্যুর দেহদান, তাদের দেহের ভিতরে কী করে ডাক্তাররা কাটে, সেলাই করে, একদম হাতে কলমে শেখে। এখন যদিও সিমুলেশন হয়েছে বলের উপরে করে, কিন্তু ওটা সবচেয়ে বেশি একবারে মানুষের উপরে কাজ করতে পারে। এই কাজের জন্য তখন ওই হসপিটাল কি করলো, মেডিকেল কলেজ ইন্টার্নি ডাক্তারদেরকে সেলাই করা, অপারেশন করা, কাটা, এগুলি ওই অ্যাসিস্ট্যান্টের উপরে ছেড়ে দিল। সে এতটাই দক্ষ, সেই ইন্টার্নি ডাক্তারদেরকে সেলাই শেখায়, অপারেশন শেখায়, কাটা শেখায়, হ্যাঁ, অপারেশন করা, সব কিছু শেখায়। শিখাতে শিখাতে সে এরকম এক দক্ষতা জায়গায় পৌঁছে গেছে, ওই ইন্টার্নি ডাক্তাররাই একসময় প্রফেসর হয়েছে। তারাই প্রস্তাব করলো যে আমাদের ওনাকে আমরা চিকিৎসকের সম্মান দেব। দেয়া হলো চিকিৎসকের সম্মান, পেয়ে গেল অ্যাসোসিয়েট প্রফেসরের পদমর্যাদা, যে কোনোদিন স্কুলের দ্বারেও যেদিন তিনি 1000 ডাক্তারকে চার্জারি শিখালেন, 1000 হয়ে গেছে যার সংখ্যাটা, এখন সেটা 10,000, আমি বলছি 1000 যখন হয়েছে তখন ওনাকে প্রফেসরের সম্মান দিয়েছে। এইভাবে হতে 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 তার বয়স এখন 83। গত মাসে তার হাতে ডাক্তারি শিখেছে, নট অনলি ফিজিশিয়ান, অ্যাজ এ সার্জন। ডাক্তার মানে এই যে প্রেসক্রিপশন লেখে, এটা কিন্তু ডাক্তারের প্রাইমারি ফাংশন। MBBS পাস করাটা, আমি খুব স্ট্রিক্টলি বলতেছি, MBBS পাস করাটা হলো মেডিকেল সায়েন্সের প্রাইমারি স্টেজ অতিক্রম করা। এটা আহামরি ডাক্তারের কিছু, ডাক্তারই হলো সার্জারি। যারা MBBS পাস করে সে মানে ইন করলো, চিকিৎসা সেবায় প্রবেশ করলো, তাকে আরো অনেক কিছু শিখতে হবে। এই অনেক কিছুর মধ্যে যারা সার্জারি শিখেছে, এই সার্জন হয়েছে 10,000 ডাক্তার, সার্জন হয়েছে 10,000। তখন এই ইউনিয়নে ডাক্তারদের পুনর্মিলনীতে প্রস্তাব করা হলো যে আমাদের, ধরো আমরা ওনার নাম দিলাম সরওয়ার, আমাদের এই
প্রফেসর ডাক্তার সরোয়ার স্যারকে আমরা এই বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হসপিটাল থেকে সম্মানসূচক স্যার উপাধি দেওয়ার পাশাপাশি আমরা ওনাকে পৃথিবীর সেরা চিকিৎসক হিসাবে স্বর্ণপদক এবং উনি যে পৃথিবীর সেরা চিকিৎসকের সম্মান পাচ্ছে এইটা আমরা এখানে দাঁড়ায় বক্তৃতা দিলে হবে না, আমাদের রাষ্ট্রপতি আসবে, আমাদের প্রধানমন্ত্রী আসবে, আমাদের রাষ্ট্র এটা স্বীকৃতি দিবে। তাই হয়েছে নেক্সট লাস্ট ইয়ার লাস্ট উইক গত সপ্তাহে এটা হয়েছে। তো দেখো মানুষের মনের ইচ্ছা শক্তি কত ব্যাপক সফলতা দেয়। সেই লোকটা আগ্রহ, ব্যাপক আগ্রহ। রজনীর হাত দুর্বল হয়ে যাচ্ছে না স্যার বলেন। তোমাদের মধ্যে সেই শক্তিটাকে তোমরা ধারণ করো। যতদিন পর্যন্ত এই শক্তিটা ধারণ করবা, নার্স হতেই পারে, কম বেতন পাচ্ছ, বউ খুব একটা পাত্তা দেয় না, এই তুমি হাজব্যান্ডরা খুব একটা বেশি ইয়ে করে না, মেয়েরা ৩,০০০, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ টাকা সংসারে দিলে কি খুশি। কিন্তু ছেলেরা এক বিপদজনক জাতি, পুরুষ, তাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, আয় করতে হবে। যেই পুরুষের টাকা বেশি সেই পুরুষের সম্মান বেশি, সমাজে বেশি, মসজিদে আমিন আমিন, মতিন ভাই আমিন, মতিন ভাইয়ের টাকা বেশি। এই হলো আমাদের সোসাইটি, এই হলো আমাদের অবস্থা। কেমন? তো ওটা কখনো মনে করবা না, মনে করবা আমি পাগলকে ভালো করেছি, কয় টাকা এটা করবা না, হিসাব করবা আমি কতজন রোগীকে সেবা দিয়েছি। আমি একটা প্রস্তাব দিয়ে তোমরা 4 জন, এই তোমাদের সবাইকে যেদিন থেকে রোগী দেখা, রোগীর সেবা দেওয়া শুরু করবে, ডায়েরি নেবে, একটা ডায়েরি থাকবে, কি রঙের কালার, ডায়েরিটার কভারের রং কি হবে? নো, কি হবে? নো, কে বলছে রেড? রেড বলো তো কেন? লাল। শুনো, এই পৃথিবীর প্রথম নার্স ছিলেন রুফাইয়া আল-ইসলামী রাদিয়াল্লাহু আনহা। তিনি নবীজির সাথে যুদ্ধ ময়দানে গেছেন, তখন তো লেখালেখি এগুলি নাই। কিন্তু আধুনিক নার্সিং এর যিনি প্রবর্তক কে? কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল প্রফেশনাল নার্সিং ট্রেনিং দেন নাই, নার্সিং সেক্টরটাকে বিল্ড আপ করেছেন, হাইলাইটস করেছেন। পৃথিবীতে প্রথম নার্সিং এর উপরে প্রফেশনাল যে বইটা তৈরি হয়েছে সেইটা লিখেছেন কে? 1836 সালে লিন্ডা রিস। হি ইজ ফর ম্যান, হি ইজ ফর ওম্যান ইন আমেরিকা। আমেরিকার একজন নার্সিং শিক্ষক। তিনি প্রফেশনাল নার্সিং এর উপরে প্রথম বইটা করেন 1836 সালে। সেই বইটা কিন্তু এরকম বই না, সেটা একটা ডায়েরির মতো ছিল, সেটা পরে পাবলিশ হয়েছে। সেই ডায়েরির কভারটা ছিল রেড। এইটা আমি কিংস কলেজ লন্ডন, যেখানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেখাপড়া করেছে, যে কলেজের গেট দিয়ে ঢুকতে লেখা আছে, কি লেখা আছে বলতে পারবা? লেডি উইথ দ্য ল্যাম্প, লেডি উইথ দ্য ল্যাম্প, এ লেডি ফর রজনী অ্যান্ড এভরি। ছেলেরা বাদ পড়ে, ছেলেরাও নট ফর লেডি, ল্যাম্প, তারাও কি, তোমরাও ল্যাম্প। ওখানে লেখা আছে, ওখানে তোমার জাদুঘর আছে, মিউজিয়াম ফর নার্সিং, নার্সিং অনেক হিস্ট্রি ওই মিউজিয়ামে আছে। সেখানে আমি দেখেছি প্রথম নার্সিং এর প্রফেশনাল যে বইটি করেছে তার কভারটা ছিল লাল রঙের। এটা আমার চোখে দেখা, আমি কোথাও বলিনি, প্রথম বললাম তোমরা লাল রঙের ডায়েরি মেনটেন সরোয়ারের কাছে দাও, রজনীকে ছুটি দাও, সরোয়ারের ক্যামেরাটা মনে রাখবা। এই সব কিছু অ্যাচিভমেন্ট, এই সব কিছু অর্জন আমি সবসময় লিখি, ছবির ক্রেডিট দিই, ভিডিওর ক্রেডিট দিই, সব কিছু লিখে দিই। তো তোমরা এই ডায়েরি মেনটেন করবা। ডায়েরিতে প্রতিদিন যেদিন শুরু করলে কর্মজীবন, কোন ডাক্তার, রোগীর নাম, হসপিটালের নাম, সময়, ঠিকানা দিয়ে এইভাবে তুমি একদিন দেখবা যে 100 জন হয়ে গেছে, 100 জন হয়ে গেছে। সেদিন কেক কাটা, বিস্কিট খাওয়াবা, চা খাওয়াবা, ফিরনি খাওয়াবা, যে আই এম সাকসেসফুল নার্স, আই অ্যাচিভ ফর 100 পেশেন্ট, ফর সার্ভিস 100 পেশেন্ট।
আরেকদিন দেখবে 500, আরেকদিন দেখবে 1000। দেখো নওশিনা বানু ম্যাডাম মারা গেলেন না পরশুদিন, উদয়ন নার্সিং কলেজের ফাউন্ডার প্রিন্সিপাল, এই রাজশাহী অঞ্চলের নার্সিং শিক্ষার একজন পুরোধা। নওশিনা বানু ম্যাডাম মারা গেলেন। এরকম তোমরা নওশিনা, তোমরা প্রত্যেকেই এক একজন নওশিনা বানু। তোমরা কি করবে? বয়স যখন 60, 70, 80, কে বলবে রজনীর মতো আর 200 বছর তো হায়াত পেতে পারে, 200 বছর হায়াত এরকম পেতে পারে। তখন এই যে ব্যাপক সংখ্যক রোগীর পাশে তুমি ছিল, ট্রিটমেন্ট করেছো, ইনজেকশন দিয়েছো কত মানুষের, সেটা কিন্তু তোমার ডায়েরিতে লিখে রেখেছো। আমার মনে হয় তুমি বাংলাদেশের নার্সদের যদি খোঁজো, এরকম মনে হয় 2-1 জন পাবা, মনে হয় পাবা। কারণ আমার তো জন্ম 100 বছর আগে পাই, আর নার্সদের নিয়ে এত কথা কেউ বলেও না, কেউ বলে নার্সদের বিয়ে করতে চায়। আজকে নার্স সেকেন্ড গ্রেড অফিসার, তাই না? 2য় শ্রেণীর পদমর্যাদা না তোমাদের, এটা জানো? তোমরা বাংলাদেশ সরকার কর্তৃক 2য় শ্রেণীর পদমর্যাদা প্রাপ্ত অফিসার। এই মেয়ে দেখতে গেলে বলবা আই এম সেকেন্ড গ্রেড অফিসার, রাজি হবা কি হবা না বল, আই এম সেকেন্ড গ্রেড অফিসার ইন নার্সিং সায়েন্স। এখন আসো, তাহলে ডাক্তারের কথাটা বললাম, মনে কি তোমাদের মধ্যে একটা সাহস জাগালাম, তোমরা একটা ইতিহাস শিখলে। আমি ওনার পুরো ইতিহাসটা, লিখিত ইতিহাসটা তোমাদেরকে দিই, এবং তোমরা ওয়েবসাইটে সার্চ করে ওনার সম্পর্কে জানো। রিয়েলি অনেক জ্ঞানী, অনেক কিছু বলতে পারবে এবং শিখতে পারবে। আর ডায়েরি মেনটেন করবে, তোমরা যখন নার্স হবা প্রত্যেকে ডায়েরি মেনটেন, লাল রঙের ডায়েরি মেনটেন করবা। তার প্রতি শ্রদ্ধা রেখে লিন্ডা রিজ, আজকে প্রত্যেকে গুগলে গিয়ে লিন্ডা রিজের নাম চালবে, লিন্ডা রিজের সব ইতিহাস চলে যাবে। এখানে তুমি এভাবে সংরক্ষণ করবে। একটা কথা শেষ করবো, কারণ সরোয়ারে বেশি কষ্ট দেবো না, সরোয়ার ছেলে মানুষ, মেয়েরা কষ্ট পেতেই থাকে। মেয়েদের পৃথিবীতে আসার ইতিহাসটা যদি মা হাওয়া আলাইহিস সালামের ইতিহাস থেকে যদি শুরু করো, দেখবে যে ওরা কষ্ট করেছে, ওরা ত্যাগ করেছে, ওরা সংগ্রাম করেছে, ওরা আন্দোলন করেছে, ওরা গটি গাটি বেছে স্বামীকে ডাক্তারি পড়িয়েছে, ওরা মাঠে এই মাটি কেটে ডাক্তারি পড়িয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজের ইতিহাস এভাবে অনেক করেছে। একটা কিডনি বেছে স্বামীকে ডাক্তারি পড়িয়েছে, সে এমবিবিএস ডাক্তার হয়ে প্রথম কাজটি করেছে, ভদ্রমহিলাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। ছেড়ে দেয়া আরেকটা, ছেড়ে দেয়া মানে সম্পর্ক আলাদা করা, ছেড়ে দেয়া শব্দটি ছোট শব্দ, একেবারে ডিভোর্স দিয়ে দিয়েছে, আইনগতভাবে সেপারেশন। হ্যাঁ, ছেড়ে দিলে আবার ধরা যাবে, ডিভোর্স দিলে কিন্তু আবার শব্দের চয়ন। হ্যাঁ, তো এখন সেজন্য মেয়েরা চিরজীবনী সংগ্রাম করে এসেছে। সর্বাত্মক সংগ্রাম করার দরকার নেই, অল্প 1 মিনিটে সবার দায়িত্ব শেষ। এইটা বললাম এই কারণে যে তোমরা একদিন দেখবে যে ডায়েরিতে 100, 500, 1000 সেদিন রিয়েলি একটু প্রাউড ফিল করবে, নিজেকে প্রাউড ফিল যে আমি পেরেছি। এটা 1 মিনিটে 30 সেকেন্ডে একটা কথা বলি, তোমরা কি একটা নার্সিং কলেজের নাম জানো? হলি নার্সিং কলেজ, চট্টগ্রাম। আমি কয়েকদিন আগে গেলাম, গত সপ্তাহে। আমি অবাক হলাম, আমি একজনকে সালাম দিতে গেছি, আমি জানলাম যে সালমা ম্যাডাম ওখানে প্রিন্সিপাল। তিনি খোঁজ দেখান নার্সিং কলেজে 2012 থেকে 16 প্রিন্সিপাল ছিলেন। আমি একদিন প্রসঙ্গক্রমে বললাম, ম্যাডাম এই যে নার্সদের গড়ে তুলতেছেন, আপনার নামে তো একটা নার্সিং কলেজ একদিন পৃথিবীতে হয়ে যাবে। আল্লাহ কি করবে, ওনার নাম নার্সিং কলেজ হয়নি, বাট ডক্টর উম্মে সালমা নার্সিং কলেজের উনি ফার্স্ট প্রিন্সিপাল। তো যে ওই কলেজে যায়, প্রিন্সিপালের নাম সালমা, কলেজের নাম সালমা নার্সিং কলেজ, উম্মে সালমা নার্সিং কলেজ। মনে করে যে উনি মনে করে এটা প্রিন্সিপাল ম্যাডামেরই কলেজ, ওনার নামে। আসলে উম্মে সালমা অন্য একজন, তারা ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে। তো উনি যাওয়ার পরে যখন ওই স্মৃতিটা বললাম, উনি বললো যে আপনার নাম্বার আমার কাছে ছিল না বা সংরক্ষণ করা হয়নি, বাট আমি সবসময় ফিল করি যে সে 2012 সালে আপনি আমাকে একদিন বললেন একটা কথা, 2022 সালে এসে একটা নতুন একই নামে কলেজ, আমি সেখানে প্রথম আমি সবসময় আপনার আমি ফিল করতাম যে সেই মানুষটা আমাকে একদিন আবেগে একটা কথা বলছে, সেটা কিন্তু আল্লাহ কবুল করে দিচ্ছে। আল্লাহর সাথে খুব বেশি কানেকশন আছে আমার। তোমার 200 বছরই হায়াত পাবা, আমরা ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ
শুনো, এই হলো একটা ব্যাপার যে মানুষের স্বপ্ন। তোমাদের যেটা বলেছি যে ডায়েরি, আমি জানি না কোনো একদিন আমি দেখবো যে তোমরা অনেক বড় একজন ব্যক্তি হয়ে গেছো, নার্স হয়ে গেছো, নার্সিং কলেজের প্রিন্সিপাল হয়ে গেছো, সেদিন হয়তো ডায়েরিটা দেখে আমিও খুশি হব, প্রত্যাশা করি সেটা যেন দেখতে পাই। আর একটা জিনিস হলো, করোনাকালীন সময়ে কি করি? করোনাকালীন সময়ে আমাদের প্রতিষ্ঠান, যেহেতু আমরা শিক্ষা নিয়ে কাজ করি, 19 মাস বন্ধ। আগামী সপ্তাহে খুলে দেবে, আগামী 2 সপ্তাহ পরে খুলে দেবে, এই করে 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 করোনা গেল না। তো সেটা 19 মাসে আমাদের প্রতিষ্ঠান। আমি তখন শুরুতে কিছু প্ল্যান করলাম যে কি করব, এই বই সেই বই ওই বই, এই করে 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 প্রায় 23টা বইয়ের ড্রাফট রেডি করেছি। 19 মাসে 23টা বইয়ের ড্রাফট, কোনোটা 30% কালেকশন করেছি, লিখেছি, কোনোটা 50, কোনোটা 40, এইভাবে। সব কিছু তো আর একটা বই টানা যায়, সাবজেক্ট আলাদা আলাদা, নানান বিষয়। তার মধ্যে তোমাদের নার্সিং, হিস্ট্রি অফ নার্সিং, সেটা একজন নার্সের এক্সপার্ট যিনি প্রফেসর আনিসুর রহমান কলাজি, উনি লিখেছেন। কিন্তু একটা চিন্তা ছিল নার্সিং নিয়ে কিছু একটা লেখা যায়, আমার অভিজ্ঞতা নাই, তাই স্যার ওটা লিখেছেন। ওখানে আমার অংশীদার আছে, সেটা আমি আমার একটা ভূমিকা লেখা। হিস্ট্রি অফ নার্সিং বইটারে ওপেন করলে 2 নম্বর পৃষ্ঠাতে আমার নামটা আছে। এটা করতে করতে আমি একবার চিন্তা করলাম, আমি তো সব মসজিদে সেজদা দিতে পারবো, বাংলাদেশের সব মসজিদে তো সেজদা দেওয়া আমার পক্ষে সম্ভব। আমি কি করতে পারি? আমি একটা কাজ করি, বাংলাদেশে প্রাচীন মসজিদের ইতিহাস সংগ্রহ করতে। আমি প্রতি শুক্রবারে, তোমাদের স্যার জানে, আমার সাথে অ্যাড আছে, তোমাদের ইয়ে আছে, ওর নাম কি, লম্বা করে খুব লম্বা চোড়া খুব হাই ফিগার, সাইদ খান, ও আছে আর ইলিয়াস আছে, ওরা দেখে। তখন থেকে আমি শুরু করলাম যে বাংলাদেশের প্রাচীন মসজিদ, প্রাচীন মসজিদ খুঁজতে 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 এমন অসংখ্য ইতিহাস আমি পেয়েছি, যে অসংখ্য ইতিহাস। আমি বর্তমানে সব শুক্রবারে তো আমি সময় পাই না, প্রতি শুক্রবারে, কিন্তু প্রতি শুক্রবারে যেহেতু আমি সময় পাই না, গ্যাপ যায় মাঝে মাঝে। এইটা এখন 118তম পর্ব, এই গত সপ্তাহের আগের সপ্তাহে পোস্ট করেছি। এর মধ্যে তোমরা ইতিহাস শুনতে অবাক হবা, ব্যাপক ইতিহাস মসজিদের, সেটা এখন বলতে পারবো না। 118 যখন 100 হয়েছে, যেদিন আমি 100তম পর্ব পোস্ট করেছি, অনেক মানুষ সারা দেশে যারা আমার সাথে কানেক্ট আছে, তারা কিন্তু উৎসাহ দেয়। যেমন একজন চিটং হালি শহরে একটা মসজিদ আছে, খুব চমৎকার, অনেক আগে, 450 বছর আগে মসজিদ। তো পোস্ট করার পরে আমার একজন ফেসবুক ফ্রেন্ড কমেন্টস করছে, আপনার মসজিদের ইতিহাসটা পড়ে আমি অবাক হলাম যে আমার বাড়ি থেকে মাত্র 1/2 কিলোমিটার দূরে, বাড়ি না বাসা থেকে, যেহেতু বাড়া থাকলে মানুষ তো অত ইতিহাস জানে না, পাশে কি আছে না আছে, এত চমৎকার একটা মসজিদ আছে, খুব সুন্দর প্রাচীন, আমি কোনোদিন জানতাম। কারণ আমি কমেন্টস করলাম যে এটাই আমার সাকসেস, যে একটা ইতিহাস তুলি। এটা করতে করতে আজিজুল হক কলেজের একটা প্রফেসর মহোদয় আমাকে বললেন যে ভাই, আপনার প্রতি পোস্ট আমি দেখি, তো চমৎকার একটা কাজ, মসজিদের ইতিহাস কোনগুলি 10 বছর, 20 বছর, 50 বছর, এগুলো মিনিমাম 100 বছর আগে। কোনো ইতিহাসে আমি 100 বছরের কমগুলো দেখি একটা মসজিদ ছাড়া, যেটা আমার বাড়ির দরজা, ওটা ছাড়া। ওটা না দিলে মানুষ মনে করলো দুনিয়া নিয়ে ডোবা যাচ্ছে, বাড়ির দরজার মসজিদটা নিয়ে লিখলো। শুধু ওইটা ছাড়া আর সবই 100, 200, 500, 800, 1200 বছর আগে একটা মসজিদ আছে, পাওয়া গেছে দিনাজপুরে। একজন নামাজ পড়তে পারত, ওটা মানে ধ্বংসাবশেষ কিছু পাওয়া গেছে। তিনি আমাকে প্রস্তাব করলেন যে আপনি তো অনেক কিছু নিয়ে লিখলেন, আপনি যে মসজিদে পোস্ট করেন প্রতি সপ্তাহে শুক্রবারে, এইটাকে একত্র করে একটা বই করলেন, প্রাচীন মসজিদের ইতিহাস। ওনারা এক আত্মীয় বাংলা একাডেমিতে ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করে। যদি আপনি এটা আগ্রহ হন, তাহলে ইসলামিক ফাউন্ডেশন আপনার এই বইটা বের করার দায়িত্ব। বেলাতের ইতিহাস এখন আমি দেই না, আমি 200 পূরণ করে দেব। যখন 200 পর্ব হবে, আশা করি ইনশাআল্লাহ 200 পর্ব হলে এই 200টি প্রাচীন মসজিদের ইতিহাস 200টা পেজে একটা বই আছে। এটা ইসলামিক ফাউন্ডেশন বের করা প্রস্তাব রেখেছে। তুমি যখন এইভাবে নোট করতে করতে, আমি শুরুতে কিছুই ভাবিনি, জাস্ট একটু কাজ করলাম। এখন আমি ভাবতেছি যে আমি একটা সাকসেসফুল কাজ করেছি, 200 চলে যাবে 500।
কি মজাদার ইতিহাস। এবং পবিত্র মদিনা শরীফের যেই মসজিদের নববীর ডিজাইন যিনি করেছেন, আমি এগুলো ঘাঁটতে গিয়ে অনেক ইতিহাস হয়েছে। তিনি তো মুসলমান না, তিনি একজন খ্রিস্টান ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। তিনি তার মেধা এখানে যে সাদা পাথর মসজিদে নববীতে যে নামাজ পড়ার যে সাদা পাথরের ফ্লোর, এটা একটা অসম্ভব, সাদা পাথরটার একটা অসম্ভব ইতিহাস। এটা একজন খ্রিস্টান স্থাপত্যের মাধ্যমে মদিনা শরীফে আসছে। তো সুতরাং এই তোমাদেরকে যেটা বলেছি, ডায়েরি মেইনটেইন করবে, পেশেন্ট হিস্ট্রি, একটা 3-5টা মাথায় থাকবে। একদিন দেখবে যে তোমার মনে আমার এই কথাটা চাইবে, একদিন দেখবে যে তুমি অনেক কিছু একত্রিত করে ফেলছো। সেদিন হয়তো বই বের করতে পারবে, ইতিহাস বের করতে পারবে, মানে তোমার পরবর্তী প্রজন্মের কাছে স্মৃতি রেখে যেতে পারবে। তাইলে কি বললাম? সরওয়ার ওটা হোক, আমার দিকে থাকো। কি বললাম? পৃথিবীর যিনি সেরা ডাক্তারের সম্মান পেয়েছেন তিনি কোনো বিদ্যালয়ে লেখাপড়া করেননি, সেটা বললাম। ভেটেরিনারি শিক্ষা সম্পর্কে বললাম যে বাংলাদেশে ভেটেরিনারি হসপিটালে কি হচ্ছে, ছাগলেরও নার্স আছে, গরুরও নার্স আছে, সেটা একটা ভিন্ন শিক্ষা। কিন্তু তোমরা সকল স্তরের মানুষের সেবা দেবে। নার্সকে এই জন্য বহুমাত্রিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, ট্রেনিং। কেউ মনে করবে না জিপিএ 2.3 পেয়েছি, জিপিএ 3 পেয়েছি, জিপিএ 5 পেয়েছি, তাই ডাক্তার হইনি, মেডিকেল ভর্তি পরীক্ষা দেইনি, এই ধরনের চিন্তা মাথায় আনবেন। I am 100% successful student in বাংলাদেশ, এভাবে বলবো। কিভাবে? ট্রেন আপ করে, নিজেকে এতটাই ট্রেন আপ করে ফেলবে যে তুমি হয়ে যাবে লিঙ্গেরিস, তুমি হয়ে যাবে ওই ডাক্তার। ধরে নিলাম সাপোজ ডাক্তার বালি, আমি জানি ওনার নাম গালি কিনা, ধরে নিলাম সাপোজ, এটাই নিজেকে কেমন। আর শেষ প্রস্তাব কি দিলাম? ডায়েরি মেইনটেইন করবে। কখন থেকে? ডে 1 ফর ইউর প্রফেশনাল সার্ভিস, ডে 1 থেকে এটা মেইনটেইন করবে। আমার সাথে তো আর নার্সদের এখন দেখা হবে না, কখন হবে আমি জানি না। তো তোমরা কয়জন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12 জন 22,000 মানুষের কাছে, 22,000 নার্সের কাছে পৌঁছাই দিতে পারবা? তোমাদের এক একজনের ফেসবুকে কতজন ফ্রেন্ড আছে? অল্প। মেয়েদের ফেসবুকে তো ওই তাদের পরিচিত হাতে গোনা কজন। ফেসবুকে সবাইকে অ্যাড করবা, এটা মনে রাখবা। ফেসবুক ফ্রেন্ড সবাইকে বন্ধু মনে করবা। আমি যার সাথে 20 বছরের পরিচয়, কেমন প্রতিদিন সকালে দেখা হয়, বিকেলে দেখা হয়, এমন অনেককে পরিচয় দেই যে আমার সাথে আমার 20 বছরের পরিচয়। আমাকে একদিন একজন বললো, এই ভাই আপনি কি কথা বলেন, উনি তো আপনার বন্ধু, আপনি পরিচয় বলেন, আপনি বলবেন যে আমার ফ্রেন্ড। তাহলে আমি বললাম যে না, বন্ধু বিশাল শব্দ, বিশাল ব্যাপকতা। স্বয়ং আল্লাহ যতজন নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সবাইকে কি বন্ধু বলেছেন? এই ডাক্তার সবাইকে বন্ধু বলেছেন? সবাইকে বন্ধু না, এটা বড় শব্দ। ও তো 30 বছর ধরে ছিল। দেখো, চেনা, পরিচিত, জানা, বন্ধু সম্পূর্ণ আলাদা আলাদা ব্যাখ্যা। সবাইকে ফ্রেন্ড হিসেবে ফেসবুকে অ্যালাউ করবা, হিসেবে এমন না। তো যাদেরকে অ্যালাউ করবা তাদের কাছে পৌঁছাই দিবা। অন্য শিক্ষার্থী যারা নার্স হবেন তাদের কাছে পৌঁছাই দিবা যে আমাদেরকে আমাদের একজন অভিভাবক তুল্য বড় ভাই আমাদেরকে কথা বলে গেছেন যে ডায়েরি মেইনটেইন করো। কেমন? ভালো থাকবে। ধন্যবাদ। রজনী এবং সরওয়ারের প্রতি অনেক অনেক দোয়া শুভেচ্ছা রইল। ভিডিওতে আমি দুজনের নাম লিখে দিব। আমি এগুলো পোস্ট করি এই কারণে, কেউ একজন যদি বল করে, একজনের কাছে আমার মেসেজটা পৌঁছে যাবে। এই একজন রজনী, সরওয়ার, মাসুম, তোমার নাম ভুলে গেলাম, কাউসার, এরকম যারা আছে তাদের কাছে কি হবে মেসেজটা চলবে। ঠিক আছে, ধন্যবাদ। দেখি